নমস্কার বন্ধুরা, একজন বিশ্ববিখ্যাত কবির লেখা একটা দু লাইনের কবিতা দিয়ে আজ এর পর্বটা শুরু করছি। অপরাজিত দেখে কেউ দিয়েছিল হাততালি, পারিয়া দেখে কেউ দিয়েছিল শীষ। নমস্কার, আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীযুক্ত রায় দেবাশিস। নমস্কার, আমার নাম সুবীর মিত্র। আমি একটা ছবির সিনেমাটোগ্রাফার, তার নাম পথের পদাবলী। যে ছবির পরিচালক হচ্ছেন অপরাজিত রায়। কে কাবল বাবা, লাট্টু পুরো একদম সিনেমাটা কভার হয়ে গেছে। অবশ্যই ওনাকে আপনারা পারিয়াতে দেখেছেন, বাচ্চা শ্বশুরে দেখেছেন এবং রিসেন্টলি একটি সিরিজ যেটি সারা ভারতবর্ষ কাঁপিয়েছে, খাকি বেঙ্গল চ্যাপ্টার, তাতেও দেখেছেন। এবং ওনার আপকামিং যে প্রজেক্টসগুলি রয়েছে সেগুলি শুনলে তো আপনাদের মাথাই খারাপ হয়ে যাবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। বোথ এবং বন্ধুরা এবং এবং বিসর্জন, টু মাচ এবং হয়ে গেল, কিন্তু এদের দুজনের জার্নিটাই মোটামুটি সেম। মানে এবং বন্ধুরা যখন শুরু করেছিল কেউই প্রায় নোটিস করেনি, আবার এবং বিসর্জনও এখনো পর্যন্ত কেউ বিশেষ নোটিস করেনি। বাট যেটা হলো যে এবং বন্ধুরা এখনো কেউ নোটিস করছে না, কিন্তু তুমি নোটিসড হয়ে গেছো অলরেডি, অ্যান্ড অলরেডি ইউ আর পার্ট অফ বিগ বিগ প্রজেক্টস। এই উত্তরটা মানে এই প্রশ্নটা আমার মনে হয় বোধহয় যে এটা অনেকেই করে, এবং এটা করার পেছনে তার কারণ আমার মনে হয় বোধহয় যে যখন একজন মানুষ প্রথম এই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে, যে সে আস্তে আস্তে মানে সে ছোট থেকে বড় হবে, বা তার একটা স্বপ্ন যখন এই অভিনেতা হওয়ার যে কি বলবো মানে যে বীজটা মনের মধ্যে যখন উঠে আসে, তখন একটাই কথা মনে হয় যে পারবো তো। তো এই পারবো তো থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসে, যে যদি না পারি, যদি আনসাকসেসফুল হই, বা যদি কাজ না পাই, যদি মানুষের কাছে সেরকম পরিচিতি না পাই, তাহলে তো ফিরে ফিরে যেতে হবে আবার সেই মুহূর্তগুলোকে, যে মুহূর্তগুলোকে ছেড়ে এসেছি আর কি। তাহলে অনেকের কাছে আহ উত্তর দিতে হবে আমায়, সেই উত্তরগুলো যেগুলো আমি দিতে চাইনি, মানে সেগুলো হেরে যাওয়ার উত্তর। তো সেইটা একটা তৈরি হয়। এবং বিসর্জন আজকে খুব একটা পপুলার না, এবং এটা অনেকেই জানে না। তার কারণ এটা আমি প্রথমবার বলছি যে আমার প্রথম একদম মানে ক্যামেরার সামনে যে প্রথম যে কাজ, যেটা দিয়ে একদম মানে হাতে খড়ি হয় আর কি, সেটা হচ্ছে এবং বিসর্জন। শঙ্খ ঘোষের ছবি, প্রযোজনা এফসিপি ফার্স্ট চান্স প্রোডাকশন, প্রডিউসার্স বিশিক তালুকদার, সুমিত গাঙ্গুলি, বা সরি আমি মানে টাইটেলটা আমার জানা নেই, তপন সাহা। তো দে আর দ্য প্রডিউসার্স। তো সেই এবং বিসর্জন করতে করতে একটা ভারী মজার ঘটনা, অনেকগুলো ঘটনা আছে তার মধ্যে। মানে প্রথম যেদিনকে শুটিং করতে গেলাম আমরা দীঘায়, এবং আমার খুব মানে আমি খুবই লাকি, বা আমি নিজেকে খুবই মানে কি বলবো মানে ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ যে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তার কারণ এবং বিসর্জনে আমার কো অ্যাক্টর হিসেবে আমি খুবই সামান্য একটা সিন ছিল, সেখানে আমি সৌমিত্র বাবুকে পেয়েছিলাম খুবই স্বল্প সময়ের জন্য। শ্রীলেখা মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়া মালাকার বলে, এবং আমাদের একটা গোটা টিম। তো এইটা যেরকম একটা আনন্দ এবং বিসর্জন করে, তবে আর একটা আক্ষেপ যদি আরেকটু পেতাম ওনাকে। তার কারণ 2021 সালে উনি আমাদেরকে ছেড়ে চলে যান, 20 না 21, সরি আমার এক্সাক্ট মনে নেই। তো হয়তো যদি আরেকটু পেতাম, বা আরেকটু যদি কাজ করা যেত ওনার সঙ্গে, বা ওনার সঙ্গে যদি ফ্রেম শেয়ার করা, তবে হ্যাঁ এই আক্ষেপটা থাকবে না। তার কারণ সেই আক্ষেপটা এবং বিসর্জন মিটিয়ে দিয়েছিল। তো এবং বিসর্জন করতে গিয়ে এইটুকু বুঝতে পেরেছিলাম যে শুটিং করা বা অভিনয় করা সেটা কতটা কষ্টকর। আমাকে একজন মেকআপ আর্টিস্ট ছিল প্রথম যেদিনকে আমি এবং বিসর্জন ফ্লোরে যাই, যখন আমার মেকআপ হচ্ছে, যখন আমি স্ট্যাচ আপ করছি শুট করতে যাব বলে, তখন দীঘায় আমরা শুট করছিলাম। আমরা যেতে এবং বিসর্জন খুবই ইন্ডিপেন্ডেন্টলি ভাবে শুট করা একটা প্রজেক্ট, এবং তখন ডিজিটাল সেভাবে প্রচলিত নয় আমাদের কলকাতার মার্কেটে, বিকজ এবং বিসর্জন শুট হয়েছে 2011 সালে এবং রিলিজ করেছে 2014 সালে। এটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক কারণেই আর কি। তার কারণ প্রডিউসার্সদের কাছে
সেরকম পয়সা কড়ি ছিল না ছবিটাকে রিলিজ করার জন্য, বিকজ ডোন্ট হ্যাভ দ্য বাজেট। এবং তখন কিন্তু মানুষজন, এই কলকাতার মানুষজন বা ইন্ডাস্ট্রির মানুষজনই ইন্ডিপেন্ডেন্ট ছবিটাকে চিনতো না, বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের চিনতো না, বা এই ক্রাউড ফান্ডিং ছবি সেটা মানুষ জানতো না আর কি। তো এবং এত ইউটিউবার্স ছিল না, এত রিভিউয়ার্স ছিল না, এত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, তো সেই জন্য ছবিটা পিছিয়ে পড়ে আর কি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, মানে এবং বিসর্জন যদি 2022 সালে রিলিজ করতো বা আজকের দিনে রিলিজ করতো, তাহলে এবং বিসর্জন আরো অনেকটাই হয়তো সাকসেসফুল হতে পারতো। যেমন এখন দোস্তজির মতন ছবি হচ্ছে, বা কিছুদিন আগে আরো অনেকগুলো ছবি বেরিয়েছে যেগুলো অনেক ইন্ডিপেন্ডেন্টলি শুট করা, মানে সোকল মানে একটা বিগ বাজেট ছবির থেকে সেগুলো অনেকটা মানে এইভাবে শুট করা। আমরা যেমন বাকিটা ব্যক্তিগত দেখেছি, আমরা রাজলক্ষ্মী শ্রীকান্তের মতো ছবি দেখেছি প্রদীপ্ত ভট্টাচার্য করেছেন। আর রিসেন্টলি বেলাইন বলে একটি ছবি করেছেন আমাদের শ্রমিক দা। তো আমার মনে হয় বোধ হয় যে এবং বিসর্জন যদি আজকের দিন রিলিজ করতো, তাহলে হয়তো তোমার এই প্রশ্নটা আজকে থাকতো না, তাহলে তুমি এবং বিসর্জন দিয়ে শুরু করতে। কিন্তু আমার খুব ভালো লাগলো যে মানে আমি থ্যাঙ্কস টু এবং বন্ধুদেরকে যে তারা আমাকে নিয়ে মানে যে রিসার্চ ওয়ার্ক বা যে পড়াশোনা করে তার মধ্যে এবং বিসর্জনকে ইনক্লুড করেছে। তার কারণ প্রথম ছবি আমার কাছে প্রথম সন্তানের মতন হয়। তার কারণ মানে বাবার একটা কথা মনে পড়ে সবসময়, যে বাবা বলেছিলেন যে প্রথম যে দরজাটা খোলে মানুষের জীবনের এবং যে আলোটা আসে, সেই আলোটা মনে হয় যেন মা সরস্বতীর দান। তো সুতরাং সেটাকে প্রণাম করে সেটাকে গ্রহণ করতে হয়। এবং সেই দরজা খুলেছিল 2011 সালে, কিন্তু তারপর যে পথটা খুব সহজ ছিল সেটা নয়। তার কারণ কবে রিলিজ করবে, কোন ব্র্যান্ড, তার কারণ আমার মনে হয় বোধহয় আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি। সেখানে যদি খুব মানে এটা একদম ব্যক্তিগতভাবে আমার মানে মতামত আর কি, সেখানে যদি মানে খুব সোকল ব্র্যান্ডস কোনো ডিরেক্টর বা ব্র্যান্ড কোনো হাউসের সাথে কাজ না করা যায়, বা সব থেকে বড় কথা হচ্ছে যে ছবি যদি পপুলারিটি গেইন না করে, মানে ছবি যদি হলে না চলে, ছবি নিয়ে যদি লেখালেখি না হয়, তাহলে মানুষ অভিনেতা অভিনেত্রী কাউকেই চেনে না। মানে নবাগতাদের মানুষ কোনোদিনও মনে রাখে না। যদি সেই ছবি যদি পপুলারিটি না গেইন করে, বা সেই ছবিটা ইটসেলফ যদি সেই কোনো 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 সোকল সেলিব্রেটেড ডিরেক্টর, সোকল সেলিব্রেটেড প্রডিউসার বা সোকল সেলিব্রেটেড মিডিয়া হাউস যদি সেই ছবিটাকে নিয়ে না লেখে। তো 2012-তে যেরকম আমার শুরু এবং বিসর্জন দিয়ে, তো সেই এবং বিসর্জন শুরু হওয়ার পর তারপর আমার একটা বিরাট একটা গ্যাপ, মানে 2012 থেকে 2018-র শেষ পর্যন্ত আমি থিয়েটারে সম্পূর্ণভাবে নিজেকে শরণাপন্ন হয়ে যাই আর কি। তো সেই থিয়েটার করতে করতে আমি অনেক মানুষের শরণাপন্ন হয়েছিলাম, যেরকম দেবশঙ্কর হালদার, ব্রাত্য বসু, ঠিক আছে, এবং একজন অবশ্যই দেবাদিত্য মুখোপাধ্যায়, যিনি আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমার নিজস্ব একটি দল মানে আছে, এখনো পর্যন্ত সেটা আছে আর কি। আমরা করতে পারি না, তার কারণ আমার যার সাথে মিলে দলটি নির্মাণ করা হয়েছিল তার নাম দেবাদিত্য মুখোপাধ্যায়, যিনি আমার আর এক মানে অন্যতম গুরু আর কি। তো সেটা হয় কি যে যেই তো এই দলটি আমি মানে আমরা সমস্ত আমার বন্ধু বান্ধবেরা মিলে আমরা করি, এবং এই দলটিতে আমরা মূলতম সেই নাটকগুলো করতাম যেগুলো ইংলিশ লিটারেচার থেকে অনুপ্রাণিত। ধরা যাক আমরা এডওয়ার্ড অলবির জু স্টোরি করছি, সেটাকে আমরা জঙ্গলের গপ্প নাম দিয়ে নাটক করলাম। বা আমরা ও হেনরির দ্য কপ অ্যান্ড দ্য অ্যানথেম করেছি, সেটাকে আমরা শীত বসন্ত বলে নাম দিয়েছি। আমাদের খুব ইচ্ছা ছিল যে হ্যারল্ড পিন্টারের বার্থডে পার্টি করার, তো সেটা আমরা অলরেডি মানে একটা ফেজে আছি যেখানে আমরা একটু একটু করে আমরা আমরা ওটাকে ট্রান্সলেশন যাচ্ছে, দেবাদিত্যদা ট্রান্সলেট করছে, এবং খুব শীঘ্রই হয়তো মানে কোনো একদিন আমরা সেটা অ্যানাউন্স করবো যে আবার আমরা ফিরে আসছি তার থিয়েটার নিয়ে, হ্যারল্ড পিন্টারের বার্থডে পার্টি নিয়ে। তো সেটা আমাদের ইচ্ছে, মূলতম মানে লিটারেচার থেকে ট্রান্সলেশন করা যে নাটকগুলো সেগুলো আমরা করতাম। করতে করতে একটা চ্যাম্পিয়নশিপ হয়, মানে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, সানলাইট বাংলার গুণের রং। তো সেইটাতে আমি পার্টিসিপেট করি, যেটার স্পন্সর ছিল হিন্দুস্তান লিভার, আনন্দবাজার পত্রিকা এবং স্টার জলসা। স্টার জলসা ইটস কাইন্ড অফ এ রিয়ালিটি শো, যেরকম সারেগামা পা হয়, যেরকম ডান্স বাংলা ডান্স, ইটস অনলি রিয়ালিটি শো টিল ডেট, যেটা মানে অ্যাক্টিং বেসড হয়েছিল আর কি। সো মানে অ্যাক্টিং, এবং শুধুমাত্র অ্যাক্টিং না, অ্যাক্টিং ভারতনাট্যম, ওডিসি আর রবীন্দ্রসঙ্গীত। কমপ্লিট রিয়ালিটি শো ইন এ ডিফারেন্ট ফরম্যাট, যে চারটে
মানে 4টে স্পোর্টস সেপারেট গ্রুপ অফ ট্যালেন্টসকে মানে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 3,500-এরও বেশি প্রতিযোগীরা মানে অংশগ্রহণ করেছিল এই শোতে, এবং তার মধ্যে থেকে আমরা 7জন সিলেক্টেড হই আউট অফ দোজ মেনি ক্যান্ডিডেটস। তো আমার যে সব থেকে বড় প্রাপ্তিটা ওইটা হিসেবে আমি পেয়েছিলাম যে প্রায় 8-9 মাস আমি দেবশঙ্কর হালদার স্যারের কাছে আমি মানে রীতিমতো অভিনয় নিয়ে চর্চা, নিজের গলা নিয়ে চর্চা, নিজের মানে ফিজিক্যাল বডি স্ট্রাকচার নিয়ে চর্চা। তো সেইটা আমি করার একটা মানে আমার একটা সৌভাগ্য হয়েছিল, মানে যেটা আমাকে অনেক বেশি হেল্প করে মানে একজন অভিনেতা হতে, নিজেকে চিনতে। এবং তারপর মানে দেবশঙ্কর স্যারের কাছে দীর্ঘদিন অভিনয় মানে 7-8 মাস প্রায় অভিনয়ের ওয়ার্কশপ করার পর আমি জয়েন করি হচ্ছে পূর্ব পশ্চিম থিয়েটার গ্রুপ সৌমিত্র মিত্রর কাছে, এবং সেখানে প্রায় দীর্ঘদিন আমি থিয়েটার করতাম। অথই জল বলে একটি নাটক করতাম আমরা, বিভূতিভূষণ বাবুর নাটক, যেটা ব্রাত্য বসু পরিচালনা করতেন। তো দীর্ঘদিন মানে আমার ধরো মানে থিয়েটারের সাথে মানে শোয়া খাওয়া সবকিছু মানে থিয়েটারকে আমি আমি খুব কাছ থেকে পেয়েছি, এবং সেই জন্য ওই দিনগুলোকে আমি খুব মিস করি। তার কারণ থিয়েটার একটা লাইফ ফর্ম আর্ট, যেখানে যদি আমি প্রশংসা পাই সেটা আমার সামনে দেখতে পাচ্ছি। একজন শিল্পী, আমি সবসময় মনে করি যে একজন শিল্পী তার যে ছবিও আঁকে, যে গানও গায়, যে অভিনয়ও করে, সে একটা জিনিসের জন্যই করে, যে সে কতক্ষণে একটা মানুষের কাছ থেকে, আবারও বলছি এটা আমার একদম ব্যক্তিগত মতামত, যেরকম আমি নিজেও একজন শিল্পী নিজেকে মনে করি, সুতরাং একজন শিল্পীর আশা বা উচ্ছ্বাসা সেইটার ওপর ডিপেন্ড করে। যখন তার ফর্ম অফ আর্ট থেকে কেউ বলে যে না খুব ভালো হয়েছে, বা প্রশংসা বা নিন্দা বা যে কোনো কিছু একটা শোনার জন্য, যে সে আলটিমেটলি কাজটা করছে, করার পরে কোনো মানুষ তাকে কিছু বলছে কিনা, বা সে কতটা তার আর্ট ফর্মে সে কতটা সে সাকসেস হয়েছে, সেটা ডিপেন্ড করে দর্শকের ওপর। তো থিয়েটারে এটা খুবই একটা পজিটিভ সাইড, যে আমরা যে রিভিউটা, অডিয়েন্স রিভিউটা সামনাসামনি পাই, যে হাততালিগুলো আসে একটা সিন হিট যাওয়ার পরে, একটা সিনে খুব ভালো পারফর্ম করার পরে, ইন দ্য মিন টাইম যে হাততালিগুলো আসে, সেইটা একটা থিয়েটার অ্যাক্টর বা একজন অভিনেতার কাছে এটা একটা বিরাট বড় প্রাপ্তি এবং একটা পুরস্কারের মতো মনে হয় আমার। তো এখন আমি দেখেছি যে এটা এখন খুবই মানে প্রচলিত হয়ে গেছে আমাদের বাংলায়, যে ছবি যখনই হাউসফুল হচ্ছে বা যখনই একটা ছবি খুব ভালো মার্কেট করতে পারছে, তখন অভিনেতা অভিনেত্রীরা সামনে চলে যাচ্ছেন, গিয়ে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে। কিন্তু সেটা হচ্ছে, কিন্তু সেটা তারপরে মানে আমি বলছি যে লাইভ পারফর্ম করবে, একটা চিৎকার করলাম, একটা হাউ হাউ করে আমি একটা কাঁদলাম স্টেজের মধ্যে, সেখানে একটা লোক হয়তো চিৎকার করে আহ কি সুন্দর কাঁদছে, এইটা একটা বাড়তি আমি মনে করি এটা একটি বাড়তি পাওনা একজন আর্টিস্টের কাছে, একজন শিল্পীর কাছে, একজন থিয়েটার অ্যাক্টরের কাছে। তো ওইটা করতে করতে দীর্ঘদিন করতে করতে আমার আর এক জায়গায় ওয়ার্কশপ করা, মানে আমার ক্যামেরা অ্যাক্টিং হিসাবে আমার আরো বেশি আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে ক্যামেরাটাও আর একটু শিখতে হবে, আমাকে সিনেমাটা আর একটু শিখতে হবে। সে কারণে আমি বিশ্বরূপ বিশ্বাসের কাছে জয়েন করি বেশ কিছুদিন। ওয়ার্কশপ পাঠশালা বলে একটি জায়গা ছিল আমাদের নরেন্দ্রপুরের কাছে, তো সেখানে বিশ্বরূপ বাবু আমাকে বিশেষ কিছুদিন একটা ওয়ার্কশপ করিয়েছিলেন, মানে ক্যামেরার সামনে কিভাবে নিজেকে তুলে ধরতে হয়। মানে আমি কিন্তু এই যে 2012 থেকে মানে এবং বিসর্জন করার পর আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল যে আমার শেখাটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর আমার আর একটা জিনিস মনে হচ্ছে, যেই তো আমি একদম মানে সোকল মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একটি ছেলে, এবং উইদাউট হ্যাভিং এনি ব্যাকগ্রাউন্ড, মানে আমার বাবা মা বা আমার কাকিমা বা আমার জ্যাঠা জেঠি বা আমার দাদু মানে কেউ মানে ফিল্মের ব্যাকগ্রাউন্ডের কেউ নয়, বা 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 অভিনয়ের ব্যাকগ্রাউন্ডের কেউ, বা আমার বাবা অভিনয় করতেন খুবই সীমিত দিনের জন্য। আমার বাবা প্রচুর মানে কলকাতার খুব নামজাদা দলে উনি থিয়েটার করেছেন, উৎপল বাবুর সাথে করেছেন, যোশন জসিদারের সাথে করেছেন, নান্দিকারে করেছেন। তো সেখান থেকেই হয়তো আই হ্যাভ ইনহেরিটেড দিস অ্যাক্টিং। তারপরে বাবা কন্টিনিউ করতে পারেননি। আমার বাবা ইজ আ ভেরি ফেলিয়ার অ্যাক্টর আই হ্যাভ সিন মাই লাইফ, এবং আমি সেটা দেখেছি আমার নিজের বাবাকে, যে সে কিভাবে মানে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়েছে। বিকজ একটা সময় যখন আসে যে আমার বাবাকে চুজ করতে হয় ওয়েদার ফ্যামিলি অর হিজ প্যাশন, তোমার বাবাকে ফ্যামিলি চুজ করতে হয়। বিকজ অভিনয় আমি এইটা সারা জীবন ভেবেই এসে অভিনয় খাওয়াতে পারে না, অভিনয় পেট চালাতে পারে না। তার থেকে বড় কথা হচ্ছে যে থিয়েটার পেট চালাতে পারে না। ব্রাত্যদা আমাকে প্রথম দিন বলেছিলেন, আমাদের যেদিনকে পূর্ব পশ্চিমে আমরা 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 যেদিনকে গেলাম, বা আমরা যেদিনকে কথা বললাম যে আমরা অভিনয় করতে চাই, বা আমাদের যখন মত প্রকাশ করলাম, সেই মুহূর্তে প্রথম শব্দটি যিনি ব্রাত্য বসু বলেছিলেন যে থিয়েটার কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেট চালাতে পারে না। তো এই শব্দটা আমার মাথার মধ্যে ঘুরছে, এবং আমি কিন্তু আমি থিয়েটার যেরকম ভালোবাসতাম সেরকম সিনেমা আমাকে খুব বেশি করে টানতো। মানে আমি যখন চোখ বন্ধ করে স্বপ্ন দেখেছিলাম আর কি, আমি নিজেকে বড় পর্দায় দেখেছিলাম।
আমার মনে আছে এখনো পর্যন্ত নন্দনে 2007-এ যখন টিন টয়লেটের যিশু বেরোয় 2007-এ না 2008 বা সামথিং, 8 বা 9, তখন আমার প্রথম ওই ওই যে ইচ্ছাটা, অভিনেতা হওয়ার যে একটা ইচ্ছা, এটা মনের মধ্যে আমার টকবক করে তখন ফুটছে। তখন আমি বাবাকে দেখে বলেছিলাম যে আমি যদি এরকম একটা বড় পর্দায় অভিনয় করি তখন সেটা কিরকম হয়। তখন বাবা স্টার্টেড ইলাবোরেটিং মি হিজ স্টোরিজ। তখন আমার এজ ছিল 14+15, এবং মানে মানে কাট্টু আমার একটা সব থেকে বড় বিষয়, যখন পারিয়া যখন নন্দনে আমার লাস্ট মানে রিসেন্ট রিলিজ এবং ব্লকবাস্টার হিট ছবি, পারিয়া যখন নন্দনেই চলছে এরকম ভাবে, এবং আমি নন্দনেই দেখেছিলাম। আমার মনে আছে মানে পারিয়ায় তোমার রিয়াকশন, তোমার সিন গুলো যখন লাস্টের দিকে আসছে, মানে পাবলিকের যে রিয়াকশন, এটা আর এগুলো হলে বসেই পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, মানে আমি খুব এই প্রথাটাতে বিশ্বাসী যে সিনেমা হল, বিগ স্ক্রিন ম্যাজিক, সেইটা মানে অবশ্যই সেটা ল্যাপটপে অনুভব করা যায়, অবশ্যই সেটা টেলিভিশনে অনুভব করা যায়। এখন মানুষজন প্রচন্ড উন্নত হয়ে গেছে, এখন মানুষ প্রজেক্টর কিনে ফেলছে ঘরের মধ্যে। আমি অনেক বন্ধুকে চিনি যাদের ঘরে প্রজেক্টর আছে, যাদের ঘরে স্ক্রিন আছে, তারা নিজেরা ওখানে বসে সিনেমা দেখছে, ঠিক আছে। কিন্তু আমি মনে করি তাও মানে আমাদের যে তৈরি করা, এই যে পারিয়ার কথা তুমি বললে, মাই এন্টার ক্রেডিটস গোস টু মানে দ্য এন্টার ক্রেডিটস অফ মাই ক্যারেক্টার গোস টু মাই ডিরেক্টর তথাগত মুখার্জি, যেভাবে আমাকে তৈরি করেছে, আমাকে গ্রুম করেছে। বিকজ আমার মনে হয় বোধহয় অভিনেতা হওয়ার সব থেকে বড় ইচ্ছাটা, যে মানে কেন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ওয়াই অ্যাক্টর, ওয়াই নট ক্রিকেটার, ওয়াই নট সিঙ্গার, ওয়াই নট জিওমেট্রিশিয়ান, ওয়াই নট এ হিস্ট্রি, আমার সব থেকে বেশি যেটা ইচ্ছা, আমি যেটা নই সেটা আমি করি। আমি একটা অন্য মানুষকে, কমপ্লিটলি একটা অন্য আত্মাকে আমার নিজের মধ্যে নিয়ে আসি, এবং নিচে তার মতন করে বিহেভ করি, তার মতন করে কাঁদি, তার মতন করে হাসি। হ্যাঁ মানে আমি বলছি যে লাট্টু একটা জায়গায় বলছে যে কাল্লু মামা আই আই ওপেন ওপেন আই কাম ইউ ইন, মানে আমি বলছি দেবাশিস রায়ের সাথে এই ক্যারেক্টারটার কোনোদিন এই ক্যারেক্টারটাকে আমি দেখিনি, কিন্তু সেই ক্যারেক্টারটাকে আমি নিজের মতো নিয়ে আমি পান্ডা কি বলে তুই পারবে, মানে এই জিনিসটা, this is the format, this makes me happy when I am মানে কি বলবো, মানে when I'm taking a soul inside me, a different soul which exactly I'm not. তো ওইটা মানে আমার মনে হয় যে যে যেটা বলতে বলতে যেটা প্রশ্ন, তো তবে দেবশঙ্কর স্যারের সাথে করতে করতে, বিশ্বরূপ স্যারের সাথে করতে করতে হঠাৎ করে একদিন ফোন এলো বিশ্বরূপ স্যারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পুবালিদি বলে একজন আমাকে ফোন করলেন, ঠিক ভাইফোঁটার পর, মানে ইটস এন্ড অফ 2018 একদম ডিসেম্বরে, যে এরকম একটা ছবি হচ্ছে বাচ্চা শ্বশুর যার নাম, তো সেখানে জিৎ দা অভিনয় করছেন, এবং সেখানে একটা সিন আছে, সেখানে কিচ্ছু নেই, মানে জাস্ট জিৎ দা একটা স্ট্যান্ড আপ কমেডি বলছেন, সেখানে প্রায় 50টা পাগল লাগবে, তার মধ্যে 8টা পাগল থাকবে যারা একটু ফোকাসে থাকবে, মানে তারা ডিফোকাসে থাকবে না, তারা ব্লারে থাকবে না, শুধু এইটুকুটা করবি। সো আই থট কি ইটস আ বিগ থিং, বিকজ জিদ্দার সাথে পারফর্ম করব, মানে একটা মানে ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার অফ আর টলিউড, মানে যে নামগুলো থাকে সুপারস্টারের নাম বললে যে নামগুলো বেরিয়ে আসে, তার মধ্যে প্রথম যে নামটা সেটা জিদ্দা, এবং আফটার কাঁকি ইটস হ্যাপেন্স অনলি। তো আমি আর কিছু ভাবিনি, আই থট মানে যা হয় হোক, ওয়েদার ইটস লেটস মেক আ এন্ট্রি, মাথাটা গলিয়ে দেওয়া যাক, জানি না। তখন কিন্তু আমার অলরেডি দুটো অফার চলে এসছে, একটা তখন সাইড বাই সাইড এসছে কালার্সে মুখোশের আড়ালে বলে একটি সিরিয়াল, যেটা পার্থ সারথী জোয়ারদার করছেন, আর একটা এসছে হচ্ছে গ্যাংস্টার গঙ্গা, সান তখন সবে লঞ্চ করছে 2019-এর একদম জানুয়ারি, যেখানে সান বাংলা সবে লঞ্চ করছে, এবং 4টে সিরিয়াল দিয়ে ওরা লঞ্চ করছে, গ্যাংস্টার গঙ্গা, আরো তার সাথে গ্যাংস্টার গঙ্গা সেকেন্ড লিড আমি, মানে আই গট দিস 2 অফার্স, কিন্তু সেটার থেকেও বেশি সিনেমায় থাকবো, বড় পর্দায় থাকবো, মানে আমি আবারও বলছি, মানে আমাকে ওই জিনিসটা খুব টানতো, মানে আমার খিদেটা প্রচন্ড বেশি, এবং আমি অল্পতে কোনোদিনও সন্তুষ্ট হই না। তো এটা মানে অনেকে বলে আমার ড্রব্যাকস, অনেকে বলে ইটস আ পজিটিভ সাইন অফ মি, যে আমি কোনোদিনও কখনো অল্পতে সন্তুষ্ট হই না, এবং সেই জন্য আমার ডিসিশন গুলো চেঞ্জ হয়, মানে আমি যদি আজকে এতটুকু পেয়ে থাকি, কালকে আমার মনে হয় আরেকটু পাবো, পরশুর মনে আমি আরেকটু পাবো, পরশুর মনে আমি একদম টপে গিয়ে থাকবো। তো দ্যাটস হোয়াট, তো আমি যাই, এবং বিশ্বাস করে যারা যা বাচ্চা শিশু দেখেছে তারা মানে তাদেরকেও বলতে হবে, এটা আমি অনেক ইন্টারভিউতে আমার বলেছি, যে ওই সিনটা কোথাও ছিল না, দ্য ভেরি ফার্স্ট ডে আমি গেলাম, গিয়ে আমি জিদ্দার পেছনে দাঁড়িয়ে, জাস্ট যেটাকে বলে যে ব্লারে থাকা, সেখানে দাঁড়িয়ে আমি আমার মতন করে কাজ করে যাচ্ছি।
হঠাৎ করে পাভেলদা ডাকলেন আমাকে, ডেকে আমাকে বললেন যে এই শোনো তুমি। আমি গেলাম, আমি গিয়ে আমাকে বললো যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা করতে পারবে? আমার কাছে সেটা একটা মানে সে আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি বলি অনেক জায়গায় যে একটা ক্ষুধার্ত সিংহকে যদি কখনো মানে খাবার দিয়ে বলা হয়, একটু মাংসের টুকরো দিয়ে বলা হয় তুমি কি এটা খেতে পারবে, তাহলে খেয়ে দেখাও। তো মানে ইট ওয়াজ লাইক দ্যাট আর কি, ইকুয়াল টু লাইক দ্যাট। তো আমি জাস্ট কিচ্ছু না ভেবে ওইটুকুটা করি, এবং আমি বুঝতে পারি যে সঙ্গে সঙ্গে জিনিসটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে মানে এদের যে আমার ওপরে যে এদের যে নজরটা, সেটা থেকে চেঞ্জ হচ্ছে। হতে 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 জিদ্দা অ্যান্ড পাভেলদা দে ওয়েন্ট ইনটু আ বিগ ডিসকাশনস, ঠিক আছে? দিয়ে তারপরে আমার একদিনই ছিল, আমাকে বলে যে আরো 2 দিন তোমার বেড়ে গেল, কালকে তুমি আসতে পারবে, তোমার একটা সিন থাকবে তাহলে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসবো। তো তারপরে যখন আমি পরের দিন যখন শুটিং করতে গেছি, আমাকে পাভেলদা ডেকে বললো যে এরকম জিদ্দা বেরোবে, জিদ্দা পাগলাগারোর থেকে বেরোচ্ছে, তো ওই জানলা আছে, জানলা থেকে তোমাকে জাম্প করতে হবে, তুমি জাম্প করতে পারবে তো? বললাম, হ্যাঁ পারবো। মানে আমার মনে কিন্তু ভয় ছিল যে আমি পারবো তো, মানে আমার এই চেহারায় আমি জাম্প করতে পারবো তো? হ্যাঁ পারবো। আমি বলতে যে হ্যাঁ পারবো। পারবো কি পারবো না সেটা তো মনের মধ্যে একটা টেনশন হচ্ছে। আমি বলছি হ্যাঁ পারবো। পা পা ভাঙবে না তো? না ভাঙবে না, ওখান থেকে জাম্প করবো। ওখান থেকে জাম্প করে এসে জিদ্দাকে চকটা দিচ্ছ, দিয়ে বলছো ধিকটা জগতে ধিক 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 বলে জাস্ট বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার। আমি বললাম দিস ইজ দ্য থিং, এটাই আমার বল। মানে আই এম আ ব্যাটসম্যান, আমি একজন ব্যাটসম্যান যে কিনা এই বলটার জন্য ওয়েট করছিলাম আমার জীবনের। আমি এতদিন ধরে ওই যে 2012 থেকে শুরু করে 2019 পর্যন্ত এই 7টা বছর আমি হয়তো শুধুমাত্র ক্রিজে ছিলাম এই বলটার জন্য। একটা শর্ট পিচ বল আমি পেয়েছি, এই বলটাতে আমাকে আই হ্যাভ টু হিট আ সিক্সার্স এন্ড আই হ্যাভ টু। সিনটা হয়, জিদ্দাকে চক দিলাম, আমি নিজে থেকে কিছু ডায়লগ অ্যাড করেছিলাম ওখানে, যেটা আমি করে থাকি। আই অলওয়েজ ইম্প্রোভাইজ, বিকজ আমার একটা খুব মানে বদনাম আছে এবং অনেক সুনাম আছে যে আমি স্ক্রিপ্টে যেটা লেখা থাকে, আই বিলিভ যে অ্যান অ্যাক্টর সেই লিবার্টিটা যদি দেয়া হয়, যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে সেটাই যে হুবাহুব বলতে হবে সেটা নয়, নিজে থেকে তুমি কি বুঝতে পারছো সেটাই হচ্ছে বিষয়, মানে সেটাই হচ্ছে আসল কথা, যে চরিত্রটা কতটা বেশি ফুটে উঠছে ওখান থেকে। সো দ্যাটস দ্য মেন থিং। তো আমি ওখানে 2-3টে লাইন অ্যাড করি, আমি জিদ্দার কাছে যাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং জিৎ। আমিও একদিন বাড়ি যাব, আমিও একদিন বাড়ি যাব, বাড়ি যাবই। দিস লাইনস ওয়্যার নোওয়্যার রিটেন, কোথাও লেখা ছিল না এই লাইনটা, কোথাও ছিল না। মানে বাচ্চা ছেলের এন্ড স্ক্রিপ্ট তারপর আমি নিজে 2বার পড়েছি, এই সিনটা কোথাও ছিল না। জাস্ট ওই সিনটা আমাকে দেখে বিল্ড আপ করা হয় অন ফ্লোর, অ্যান্ড আই গট 45 সেকেন্ডস অফ মাই লাইফ। সিনটা এখন যখন আমি দেখি 44 বা 47, মানে ওই দ্য মোস্ট 45, দ্য মোস্ট প্রেশিয়াস 45 সেকেন্ড অফ মাই লাইফ। আমি মনে করি যে যারা যারা এখনো পর্যন্ত বিশ্বাস করে, যে অনেকেই অনেক নিয়ে আসে যে আমি কতটা স্ক্রিনে থাকবো, কতটা স্পেস, ইটস নট অ্যাবাউট। আমি সবসময় মনে করি উৎপল দত্তের একটা বিখ্যাত কথা আছে যে it's not the role, it's the actor. রোলের কোনো ছোট বড়, it's the actor. If you are a good actor, if you know the craft, then you can create magic within a second also. মুকেশ সাবরা বিখ্যাত কাস্টিং ডিরেক্টর একটা বিখ্যাত কথা বলেছিলেন যে একজন ভালো অভিনেতা যদি হয় তাহলে তাকে দেখাতে প্রমাণ করে না, সে শুধুমাত্র একটা ছোট্ট একটা পাসপোর্ট সাইজ ছবি দেখলেই তার বোঝা যায়। সে যদি একবার দাঁড়ায় তাহলে তাকে বোঝা যায় যে হি ইজ আ গুড অ্যাক্টর, হি ইজ দ্য ম্যান, ইসকো লেলো। সো আমার মধ্যে এগুলো কিছু, আমি শুধুমাত্র আমার সততার সাথে ওই পারফর্মটা করেছিলাম, এবং আমি সত্যি কোনোদিনও ভাবিনি যে ওটা একটা এফেক্টিভ হতে পারে। বিকজ বাচ্চা শিশু, ইফ ইউ সি দ্য ফিল্ম বাচ্চা শিশু, ইটস অল অ্যাবাউট 2 hours 20 minutes 30 minutes একটা ছবি, সেখানে আমি মাত্র 45 সেকেন্ডের ছিলাম, এবং সেখানে সেই 45 সেকেন্ড নিয়ে আনন্দবাজারে যখন একটা লাইন লেখা হলো, সো দ্যাটস মেক্স মি ফিল যে না, তাহলে আমি সিনেমার জন্য। এবং পুরোটা টার্ন, এবং তারপরে দ্বিতীয় পুরুষ হ্যাপেন, তারপরে সুইজারল্যান্ড হ্যাপেন আবার জিদ্দার সাথে, আবিরদার সাথে, তারপরে ব্রহ্মাজানে গোপন কম্মটি হ্যাপেন, জম্বিস্তান হ্যাপেন, অ্যান্ড লকডাউন হ্যাপেন। এইবার আমার যে খিদেটা সেটা বাড়তে থাকে, মানে ওই যে আমি বলেছিলাম যে আমি অল্পতে কোনোদিনও খুশি হই না, তো সেই কারণে কি হয় যে যেই তো আমার খিদেটা বাড়তে থাকে,
সেখানে আমার মনে হবে না আর আমি এই ছোট 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 আমি করেছি, ঠিক আছে, নাও এবার দিস ইজ দ্য পারফেক্ট টাইম when I can prove my audiences or my rather directors, casting director, whoever it is, যে I am fit for the primary cast also, for an important character also. তো কি করতে হবে, এটা লকডাউনের সময় সবাই খুবই ভেরি টেন্স, ভেরি ডিপ্রেসড, ইমোশনাল, প্রচুর কাছের মানুষকে আমরা হারিয়েছি। আমি নিজে আমার কাছের দুজন আত্মীয়কে হারিয়েছি লকডাউনে, করোনা, কোভিড। আমার বাবা নিজে কোভিডে অসুস্থ। তো আমি মনে করি যে এই সময়টা লোকে ঘরে আছে, ফর এন্টারটেইনিং পারপাস দে আর ডুইং দ্য সোশ্যাল মিডিয়া। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম দুটো জিনিসের জন্য। এক হচ্ছে আবার একটা সময় যেখানে আমি আমার নিজের এই চর্চাটাকে বাড়াতে পারি, আবার একটা সময় যেখানে আমি খুব তাড়াতাড়ি এই যে মানুষগুলোর সামনে পৌঁছতে। সো আই স্টার্টেড মেকিং ভিডিওস, কিছু না, নিজে কিছু শর্ট অ্যাক্ট লিখতে লাগলাম, কিছু মোনোলগস লিখতে লাগলাম, সেগুলো করতে লাগলাম। তারপরে ধরো বিশেষ কিছু ছবির মোনোলগ আছে, যেমন ধরো মার্লন ব্র্যান্ডোর অ্যাপোকালিপস নাও থেকে বিখ্যাত মোনোলগটা, বা বার্ডম্যানের এমা স্টোনের ওই বিখ্যাত মোনোলগটা যেটা ও মাইকেল কিটনকে দিচ্ছে, মিনস আমি তো ইউ আর এ কেরিয়ার বিফোর দ্যাট কমিক মুভি। ওইটা করতে 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 আমার এক বন্ধু কৌশিক দাস আমাকে বললেন যে দেবেশ তুমি তো এগুলো করছো, তোমাকে একটা মোনোলগ দিচ্ছি, তুমি এটা করবে। কি বললো? চার্লস স্পেন্সার চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরের ফাইনাল স্পিচটা। আমি এটা পড়লাম প্লাস আমি যখন পুরো জিনিসটা দেখলাম, আমি গ্রেট ডিক্টেটর এর আগেও দেখেছিলাম, বাট অতটা ক্লোজলি আমি সেই লাইনসগুলোর সাথে ছিলাম না। আমি বলি এটা তুমি করো, এটা করলে সামথিং মাইট হ্যাপেন ইন ইয়োর লাইফ। কৌশিক দাস ইজ মাই ডিরেক্টর অফ রেট্রিবিউশন একটা হিন্দি ছবি যেটা আমরা খুব শীঘ্রই হয়তো কোনো একটা হিন্দি ওটিটিতে দেখবো। ইটস এ ভেরি ইয়াং গাই অফ 25 এরকম বয়স। তো ও আমাকে বললো এটা করার কথা, যে তুমি এটা করো, দিস মাইট ক্রিয়েট আ ম্যাজিক ফর ইউ। তো আমি ওটা রীতিমতো প্রায় 1 সপ্তাহ পড়ি, মানে আমি ঘুমোতে গিয়ে ওটা পড়ছি, আমি যখন ওয়াশরুমে যাচ্ছি তখন ওটা নিয়ে পড়ছি, খেতে খেতে ওটা পড়ছি, এবং করতে 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 একটু 1 ডে টু ক্রিয়েট দ্য হোল স্পিচ। এবং আমার ইচ্ছা ছিল যে আমি ওটা পুরোটা একটা শটে একটা টেকে করব, উইদাউট এনি কাট, জাস্ট লাইক চার্লস স্পেন্সার চ্যাপলিন ডিড। এটা আমি করি। আমার মনে আছে 10ই মে, 10th মে আমি এটা ফেসবুকে আপলোড করি, এবং 11th মে এটা ভাইরাল হয়ে যায়। জাস্ট মার্ক মাই ওয়ার্ড, এটা ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ এটা দেখে। এবং 15th মে যেটা হয়, আমার কাছে টুইটারে একটা মেসেজ আসে, জিদ্দা সে মেসেজটা করে, আই হ্যাভ দিস রাইট নাও অলসো। জিদ্দা লেখে, দ্য ভেরি ফার্স্ট ডে আই স ইউ ইন বাচ্চা শ্বশুর, I found a talent in you, Devashish. All my best wishes to you for your future. বলে উনি এটা টুইটারে শেয়ার করেন, এবং এইটা প্রচুর মানুষ দেখেন। বম্বে থেকে কাস্টিং ডিরেক্টররা দেখেন, আমি বলছি নাম করে বলতে পারি, অভিষেক ব্যানার্জির কাস্টিং দেখেছিলেন, আচ্ছা, তারপরে কুনাল এম শাহর কাস্টিং দেখেছিলেন, ঠিক আছে, সৌমিক, আচ্ছা আমি বলছি সুরেশ সরস্বতী শর্মা বলে একজন কাস্টিং, যিনি আমাকে পরবর্তীকালে নাকাবে কাস্ট করেন। আমার প্রথম বম্বে সকল নাকাব, যেটা মালিকা শেরাওয়াত, গৌতম রোডে এবং ঈশা গুপ্তার সাথে আমার নাকাব যেটা, তো সেখানে আমাকে কাস্ট করেন। তো এইটা হতে থাকে, এবং অনিক দত্তের চোখে আমি পড়ি, এবং তথাগত মুখোপাধ্যায়ের চোখে আমি পড়ি। তথা নিজে থেকে ফোন করেন আমাকে, যেটা কিন্তু তোমার গলা। বললাম হ্যাঁ, দেবলীনা দত্ত, তথাগত মুখার্জি, রূপাঞ্জনা মিত্র, মনামি ঘোষ, জিদ্দা নিজে, ঠিক আছে, মানে সৃজিত মুখার্জি, ঠিক আছে, তো কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে, এনারা সকলে এটা দেখেন, এবং ইটস বিকেম ভাইরাল। এবং সেদিন থেকে না এই যে জার্নিটা আমার, এই 2 মিনিট 1.5 মিনিট বা 45 সেকেন্ডসের রোল থেকে হঠাৎ করে আমি, মানে সঞ্জীব ব্যানার্জি, তথাগত ব্যানার্জি, এরা দেখে আমাকে কাস্ট করেন হচ্ছে সায়ন্তন ঘোষালের নির্বাণ ধামে জোড়া খুন, ওটা জি বাংলা। তো হ্যাঁ, জি বাংলা তখন একটা আবার হয়তো ওটা ফিরে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো জি বাংলা সিনেমাস বলে ওদের একটা হতো আর কি, শো হতো, প্রত্যেক মাসে ওরা একটা করে ফিল্ম করতো। তো যেখান থেকে প্রবাবলি আমরা সায়নী ঘোষের সঙ্গেও বেশ পরিচিত হই, জি বাংলা অরিজিনাল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আজকে আমরা বলতে কোনো দ্বিধা নেই, আজকে যদি সৌভিক কুণ্ডুর ওই একটা ছবি ছিল যেখানে অনির্বাণদাও আমার মনে হয় বোধহয় ওই ছবিটি করে বেশ পপুলারিটি গেইন করে, এবং তারপরে
হি গট অ্যাক্লামিনেশন ইন ফিচার ফিল্মস এন্ড অল, বা তখন অনেক মানে অনেক ছবি হতো তখন। অন্য বসন্ত বলে একটা ছবি হয়েছিল যেখানে কৌশিক দা ছিলেন, কমলেশ্বর বাবু ছিলেন, আরো অনেকে ছিলেন। হ্যাঁ, তো অমৃতা চট্টোপাধ্যায় ছিলেন, যিনি অলোক প্রসাদ চট্টোপাধ্যায়ের মেয়ে। অমৃতা চট্টোপাধ্যায় আমার খুব ক্লোজ। তো ওই সেগমেন্টেই একটা ছবি নির্বাণ ধামে জোড়াখুন, এবং সেখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আমাকে কাস্ট করা, এবং আমার স্ক্রিন প্রেজেন্সটা বাড়তে থাকে, which my aim was নির্বাণ ধামে জোড়াখুন হয়। তারপরে অভিমন্যুদা ডাকেন ইস্কাবনের রানীতে কাঞ্চন মল্লিকের সাথে, সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরো অনেক বড় একটা রোল। করতে 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 হঠাৎ করে আমি একদিন দেখি যে অনেকটা এরকম একটি কাস্টিং কলের একটি লিস্ট দিয়েছেন, যেখানে মেনশন করা আছে যে এই সুব্রত মিত্র চরিত্রের জন্য কাউকে লাগবে, বা এই চরিত্রের জন্য কাউকে লাগবে, বা ওই চরিত্রের জন্য কাউকে লাগবে। আমার মনে হয় দিস ইজ মাই আনাদার বল, দিস ইজ মাই আনাদার বল, আর একটা বল আবার। আমি কিছু না ভেবে ডিরেক্ট অনিক দত্তকে মেসেজ করি যে স্যার, আমি দেবাশিস, আপনি আমার ভিডিও দেখেছিলেন। এবং আমি বলে রাখি, অনিকদা কিন্তু আমার প্রচুর ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন। নিজের ওয়ালে শেয়ার করে অনিক দত্ত নিজে লিখেছেন যে এই ছেলেটাকে কাজ দেওয়া হোক, হি ইজ এ ট্যালেন্টেড অ্যাক্টর। সোমনাথ কুন্ডু, বিখ্যাত মেকআপ আর্টিস্ট, উনি নিজে শেয়ার করেছেন আমার ভিডিও, মানে এই লকডাউন পিরিয়ডটার কথা বলছি, ঠিক আছে। তথাগত দা শেয়ার করেছেন, দেবলীনা দত্ত শেয়ার করেছেন, রূপাঞ্জনা মিত্র শেয়ার করেছেন, ঠিক আছে। এনারা মানে আমি খুব খারাপ আমি বলছি, আমার পিআর করে দিয়েছেন এনারা। সো আই এম ভেরি লাকি অ্যান্ড ব্লেসড টু হ্যাভ দিস সিনিয়র্স। রাহুল অরুণোদয় ব্যানার্জি শেয়ার করেছেন। তো আমার মনে হয় বোধহয় যে আমি অনিকদাকে ডিরেক্ট মেসেজ করি যে স্যার, আমি দেবাশিস, আপনি আমার ভিডিও শেয়ার করেছিলেন, আপনি আমার জন্য যা করেছেন আমি সত্যি কৃতজ্ঞ, কিন্তু আরেকটু কৃতজ্ঞ থাকবো যে অনেক সাহস করে বলতে চাই একটা কথা, আমি সুব্রত মিত্র চরিত্রের জন্য অডিশন দিতে চাই। ভয় করছিল যে হয়তো উনি ব্লক করে দিতে পারে, বিকজ অনিকদা ইজ আ ভেরি, মানে যারা যারা মানে অনিকদাকে মজা করে প্যানিক দত্ত বলে, অনিকদা রেগে যান, দ্যাটস আ ডিফারেন্ট, বাট এজ এ হিউম্যান বিং, অ্যাজ আ ডিরেক্টর, আই থিঙ্ক দ্য বেস্ট আই ওয়ার্ক টিল ডেট রাইট নাও। তো আমার মনে হয় বোধহয় যে তো আমি যখন মেসেজটা করি তখন অনেকটা দেখেন, দেখে বলেন ঠিক আছে, আমাকে ফোনও করেন, বলেন হ্যাঁ ঠিক আছে, তবে তোমার কিছু ছবি পাঠাও। ছবি পাঠাই, 7খানা অডিশন হয় আমার, 7খানা। এই ঘরে বসেই, আমি যে ঘরে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি, এই ঘরে বসেই আমার 7খানা অডিশন হয় অপরাজিতর জন্য। বিখ্যাত টেলিফোন কনভারসেশন সিন যদি তোমরা দেখে থাকো অপরাজিত, বুঝতে পারবে, সেই যেখানে অপরাজিত রায় আর সুবীর মিত্র মানে কথা বলছে একে অপরকে, যে মানে ওই পথের পদাবলী শুট হবে এবং সুবীরকেও সিলেক্ট করেছে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসেবে। ওই পার্টিকুলার সিনটার ইন্টারভিউ, মানে ওই পার্টিকুলার সিনটার অডিশন আমাকে দেওয়া হয়। তারপরে 1 মাস কোনো কথা নেই, জাস্ট আই থট যে হচ্ছে না ভাই, হচ্ছে না। হঠাৎ করে একদিন দুপুরবেলা অনেকদা ফোন করলেন আমাকে, ইয়াস ইউ আর ইন, সৌনক ব্যানার্জি বলে একজন তোমায় ফোন করে নেবে ফর ইউর রেমুনারেশন এন্ড ইত্যাদি। আমরা আগস্টে এখন আমরা কিছু করব না, সেপ্টেম্বরে আমরা ওয়ার্কশপ করব, অক্টোবরে আমরা শুট করব, নভেম্বরে আমরা শুট করব, এন্ড ইন দ্য এন্ড অফ ডিসেম্বর উই আর গোইং টু শুট, ইউ আর উইথ মি। থ্যাংক ইউ, বাট হ্যাঁ শোনো, তোমাকে একটা খুব বড় কথা বলেছিলেন, বিকজ আমি যে ছবিটা করতে চাইছি সেই ছবির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তোমায় দিচ্ছি, সো ইউ হ্যাভ টু প্রুভ ইট। তো প্রথম দিন থেকে আমার ওটাই মনে হয়েছিল। আমার মনে আছে আমার ইংলিশ বলতে একটু প্রবলেম হতো, তার কারণ তৎকালীন মানে তখনকার দিনের মানুষেরা যেভাবে প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলতেন, তো সেটা নিয়ে আমার মনে আছে একটা জায়গায় যেখানে আমি বলছি যে ক্যামেরা অ্যাপ্রেন্টিস, কথাটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, আমি বাবা করে অ্যাপার্টেন্স বলিতাম। তো অনেকটা রাত্রি 1:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়ে বলতেন ওটা অ্যাপ্রেন্টিস না, দ্যাটস অ্যাপার্টেন্স। বা ধরো ওই যেখানে চিঠিটা আসে আর কি, ফার্স্ট টাইম যেখানে চিঠিটা আসে, আর ট্রায়াম্ফ অফ ইমাজিনারি ফটোগ্রাফি, আমি পড়ে বলি যে তখন সে পেছন থেকে আমাদের বংশী চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত কিজলু যে চরিত্রটা করেছিল, সে বলছে আরে সুবীর ল্যাং চালাও। প্রথম যখন আসে যে পথের পাঁচালী গট সিলেক্টেড, তো ওইটার সময় আমি বারবার করে ফটোগ্রাফি বলছেন, উনি বারবার করে ইটস নট ফটোগ্রাফি, ইটস কল ফটোগ্রাফি। তা মনে হবে এই যে শিক্ষাগুলো আমার ভবিষ্যতে গিয়ে, অপরাজিত আমার কাছে একটা বিরাট বড় স্কুলিং। আমি মনে করি যে আমি প্রত্যেকটা ফ্লোরে যখন যাই, যখন আমি রাপ্পা করলাম, রাস করলাম, বা যখন খাকি করেছি, সেটাও আমার কাছে একটা বিরাট বড় স্কুলিং। বা ধরো আমি যখন
পারিয়া করেছি, তখনও একটা বিটার স্কুলিং, একটা ডিফারেন্ট স্কুলে আমি যাই, সেখান থেকে আমি আমার শিক্ষক যারা ডিরেক্টর, আমি পরিচালকদের আমার শিক্ষক বলে মনে করি, আমি স্টুডেন্ট হিসেবে যাই। একজন অভিনেতা কিন্তু আর কিচ্ছু না, একজন স্টুডেন্ট, মানে সে হচ্ছে ডিরেক্টরের পুতুল। মানে এই যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমি আমাকে ফ্রেমের মধ্যে বন্দি করে দিয়েছো, আমি কিন্তু চাইলেও থিয়েটার মতো করে এত বড় হাত করে, হ্যাঁ এত বড় হা হা করে চিৎকার করে বলতে পারি না, তখন আমি ফ্রেমের মধ্যে বন্দি, মানে আমি যতটা ততটাই আর কি, ঠিক আছে? তো জাস্ট লাইক উই আর, মানে সেই সত্যিই একটা বিখ্যাত কথা যেটা উনি নায়কে বলেছিলেন যে ফিল্ম অ্যাক্টর ইজ নাথিং বাট আ পাপেট। পাপেট না হলো আমরা কিন্তু একদিকে পাপেট, ডিরেক্টরের হাতে আমরা পুতুল, মানে আমরা জাস্ট আমাদের ওই ফর্মটা করে দিয়ে বেরিয়েছি, তারপরে কি এডিট থাকবে, কতটা কি থাকবে আমি নিজে জানি না, আমি এত কিছু বলছি, হয়তো এটা থাকবে না, বা হয়তো এই রিঅ্যাকশনটা থাকবে না, এই রিঅ্যাকশনটা কত থেকে জুড়বে। তো দ্যাটস দ্য ফিল্ম ইজ কমপ্লিটলি এডিটোরিয়াল গেম। আর সিনেমা, আমি বিশ্বাস করি সিনেমা হোক, সিরিজ হোক, সেটা সিরিয়াল হোক, সেটা যা কিছু হোক না কারণ সেটা একটা এডিট টেবিলে তৈরি হয়। তো সেক্ষেত্রে অপরাজিত শেষ হলো, তারপরে আবার একটা ফেজ যেখানে কাজ না থাকার ফেজ, তারপরে পারিয়া, দেন খাঁকি পাওয়া,